হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ নাইমুর রহমান রতন মণ্ডল, সহকারী শিক্ষক, লালমাই হাই স্কুল। একই সাথে আমি উইজডম সিকার ইনস্টিটিউট এবং সফটওয়্যার ইনস্টিটিউটের ফাউন্ডার এবং সিইও। আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো কীভাবে স্মার্টলি এবং কার্যকরভাবে পড়ালেখা করতে হয়। এটা তোমাদের পার্সোনাল ডেভেলপমেন্ট, প্রোডাক্টিভিটি এবং ইফেক্টিভ লার্নিং স্ট্র্যাটেজিস জানতে সাহায্য করবে। চলো প্রথমে জেনে নিই পার্সোনাল ডেভেলপমেন্ট, প্রোডাক্টিভিটি এবং ইফেক্টিভ লার্নিং স্ট্র্যাটেজিস তোমাদের কেন শেখা জরুরি। প্রিয় শিক্ষার্থীরা, সফল হওয়ার জন্য শুধু আগ্রহ আর সময় দিলেই হবে না, তোমাদেরকে কার্যকর ইফেক্টিভ লার্নিং স্ট্র্যাটেজিস ব্যবহার করতে হবে। যদি তুমি ভুল কৌশল ব্যবহার করো, যেটাকে আমরা বলি শ্যালো লার্নিং, তবে অনেক সময় দিয়েও ফেল করতে পারো। যখন তুমি কার্যকর দক্ষতাগুলোকে দীর্ঘদিন ধরে অনুসরণ করো, তখন সেগুলো স্বয়ংক্রিয় প্রক্রিয়া বা অটোমেটিক প্রসেস হয়ে যায়। এভাবে শেখার দক্ষতাগুলো একসময় তোমার হ্যাবিট বা অভ্যাসে পরিণত হয় এবং তুমি এগুলো চিন্তা বা প্রচেষ্টা ছাড়াই করতে পারো। এই অভ্যাসগুলো তোমাকে জীবনে কঠিন বিষয়গুলোতেও দক্ষতা অর্জন করতে এবং অসাধারণ প্রবলেম সলভিং স্কিলস তৈরি করতে সাহায্য করবে। এবার আলোচনা করা যাক কিছু কৌশল নিয়ে, যা তোমাকে পার্সোনাল ডেভেলপমেন্ট, প্রোডাক্টিভিটি এবং ইফেক্টিভ লার্নিং স্ট্র্যাটেজিস শিখতে সাহায্য করবে। কৌশল 1, ফাইটিং প্রোক্রাস্টিনেশন অ্যান্ড প্রোডাক্টিভিটি। এই কৌশল শেখার আগে তোমাকে আয়ত্ত করতে হবে আলস্য বা অলসতা কেন আসে। যখন তুমি কোনো অপছন্দের বা কঠিন বিষয় নিয়ে পড়া শুরু করো, তখন মস্তিষ্কের পেইন সেন্টার্স বা মস্তিষ্কের ব্যথা কেন্দ্রগুলো সক্রিয় হয়ে ওঠে। এই ব্যথা থেকে মনোযোগ সরিয়ে নিলে তুমি তাৎক্ষণিক স্বস্তি পাও, তাই এটি এক ধরনের আসক্তিতে পরিণত হতে পারে। তাহলে এই সমস্যা সমাধানের উপায় কী? সমাধান হলো পোমোদারো টেকনিক। আলস্য বা অলসতা দূর করার সবচেয়ে কার্যকর উপায় হলো পোমোদারো টেকনিক। প্রথমে তুমি একটি টাইমার সেট করো, সাধারণত 25 মিনিটের জন্য। তারপর অ্যালার্ম বা ইনস্ট্যান্ট মেসেজ এর মতো সমস্ত ডিস্ট্র্যাকশন বন্ধ করে দাও। এই 25 মিনিট পূর্ণ মনোযোগের সাথে পড়াশোনা করো। এই কৌশলের মূল বিষয় হলো তুমি শুধু টাস্ক এবং টাইমের উপর ফোকাস করবে। কাজ বা পড়াশোনা শেষ করার পেইন বা আমাদের যে একটা চাপ থাকে এর উপর নয়। এটা মানসিক চাপ কমিয়ে দেবে। 25 মিনিট কাজ বা পড়াশোনা শেষ করে নিজেকে একটা রিওয়ার্ড বা পুরস্কার দাও, কারণ এই রিল্যাক্সড অবস্থাতেও শেখার কিছু দিক চলতে থাকে। এবার আলোচনা করা যাক দ্বিতীয় কৌশল নিয়ে, যা তোমাকে পার্সোনাল ডেভেলপমেন্ট, প্রোডাক্টিভিটি এবং ইফেক্টিভ লার্নিং স্ট্র্যাটেজিস শিখতে সাহায্য করবে। কৌশল 2, মস্তিষ্কের মৌলিক নীতি, যেটাকে আমরা বলি কগনিটিভ প্রিন্সিপালস। আমাদের মস্তিষ্ক সাধারণত ফোকাস মুড এবং ডিফিউজ মুড, এই দুটি ভিন্ন মুডে কাজ করে, যা শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে চলো ফোকাস মুড সম্পর্কে জেনে নেওয়া যাক। এটি টাইট গেইন্ড চিন্তা এবং এমন সমস্যার জন্য ব্যবহৃত হয় যার জন্য পূর্ব প্রতিষ্ঠিত প্যাটার্ন রয়েছে, যেমন ধরো গুণ করা বা যোগ করা। এরপর আসি ডিফিউজ মুডটা কি। আমাদের মস্তিষ্কের ডিফিউজ মুডটা হলো এমন নতুন বা কঠিন সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত হয় যেখানে চিন্তা ভাবনা বিস্তৃত পরিসরে চলে। মনে রাখবে, তুমি একই সময়ে উভয় মোডে থাকতে পারো না বা একই সময়ে উভয় মোডে কাজ করতে পারো না। যদি তুমি কোনো সমস্যায় আটকে যাও, তখন ফোকাস করা চালিয়ে যাওয়া সবচেয়ে খারাপ এবং কষ্টকর কাজ। এর পরিবর্তে তুমি বাইরে যাও, দৌড়াও বা গোসল করো, এমন কিছু করো যা তোমার মনকে সম্পূর্ণ অন্য দিকে নিয়ে যায়। এটি তোমার সচেতন চেষ্টা ছাড়াই ডিফিউজ মুডকে সেই সমস্যার সমাধান খুঁজে বের করার সুযোগ দেবে। মাল্টিটাস্কিং থেকে তোমাকে বিরত থাকতে হবে। তোমার ওয়ার্কিং মেমোরি সাধারণত যা প্রিফ্রন্টাল কর্টেক্সে অবস্থিত, তার ধারণ ক্ষমতা একদম সীমিত থাকে, ধরো প্রায় 4টি স্লটের মতো থাকে। এই মাল্টিটাস্কিং করা মানে তোমার অ্যাটেনশনের অক্টোপাসের সুরের মতো সেখান থেকে সরে যাওয়া। যখন তুমি মাল্টিটাস্কিং করো, তখন তুমি বুদ্ধিবৃত্তিকভাবে দুর্বল হয়ে যাও। তাই কঠিন বিষয়ে কাজ করার সময় সেন্ট্রাল কেয়ারফুল ফোকাসড অ্যাটেনশন খুব জরুরি। এবার আলোচনা করা যাক ইফেক্টিভ স্ট্র্যাটেজিস কৌশল নিয়ে। কৌশল 3, কার্যকর শিক্ষা কৌশল অর্থাৎ ইফেক্টিভ লার্নিং স্ট্র্যাটেজিস। 1 নম্বর লার্নিং স্ট্র্যাটেজি হলো ডিপ প্রসেসিং। কার্যকর অধ্যয়নের জন্য তোমাকে ডিপ লার্নিং স্ট্র্যাটেজি ব্যবহার করতে হবে, যা অর্থ, বোধগম্যতা এবং ভিজুয়াল ইমেজারির উপর মনোযোগ দেয়। এটি শ্যালো লার্নিং, যেমন মুখস্থ করা থেকে অনেক কার্যকর। ডিপ প্রসেসিংয়ের মূলনীতিগুলো হলো ইলাবোরেশন বা বিশ্লেষণ। তুমি যা পড়ছো তার সাথে সম্পর্কিত ধারণা বা তোমার পূর্বের জ্ঞানের মধ্যে অর্থপূর্ণ একটা সংযোগ তৈরি করা। যদি
বেশি অর্থপূর্ণ সংযোগ তৈরি করতে পারো, তত ভালোভাবে তুমি সেটা শিখতে পারবে। এরপর আসো ডিস্টিংটিভনেস বা স্বাতন্ত্র্য। বিভিন্ন ধারণার মধ্যে পরিষ্কার পার্থক্যগুলো চিহ্নিত করো। এরপর আছে অ্যাপ্রোপ্রিয়েট রিট্রাইভাল অ্যান্ড অ্যাপ্লিকেশন। তোমার শিক্ষক যেভাবে পরীক্ষায় প্রশ্ন আশা করেন, যেমন বাস্তব জগতের সমস্যা সমাধান করা, সেভাবেই তথ্য স্মরণ ও ব্যবহারের অনুশীলন করো। 2 নম্বর লার্নিং স্ট্র্যাটেজি হলো অ্যাক্টিভ রিকল বা প্র্যাকটিস টেস্টিং। অ্যাক্টিভ রিকল হলো সবচেয়ে শক্তিশালী এবং কার্যকর কৌশল। তথ্যকে মস্তিষ্ক থেকে সক্রিয়ভাবে মনে করার এই কাজটি মস্তিষ্কের সংযোগগুলোকে আরও বেশি শক্তিশালী করে। অ্যাক্টিভ রিকলের কার্যকর পদ্ধতিগুলো হলো পড়া শেষে তুমি বই বা নোটস বন্ধ করো এবং যা মনে করতে পারছো তা লিখে রাখো বা বন্ধুকে ব্যাখ্যা করো। এটি রিওয়ার্ডিং বা মাইন্ড ম্যাপিংয়ের চেয়ে অনেক শক্তিশালী। এরপরের কার্যকর পদ্ধতি হলো ফ্ল্যাশ কার্ডস ব্যবহার করা। ফ্ল্যাশ কার্ডস ব্যবহার করা এমন একটি চমৎকার মেমোরি রিইনফোর্সমেন্ট টুল যা গণিত, বিজ্ঞান এবং মুখস্থ করার জন্য খুবই কার্যকর। অ্যাঙ্কি অ্যাপ এই অ্যাক্টিভ রিকল এবং স্পেসড রেপিটেশনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ট্রাই করে দেখতে পারো। এরপর আসি প্রশ্ন লেখা। তুমি নোটস লেখার পরিবর্তে নিজের জন্য প্রশ্ন তৈরি করো এবং রিভিশনের সময় সেই প্রশ্নগুলোর উত্তর সক্রিয়ভাবে দাও। 3 নম্বরের লার্নিং স্ট্র্যাটেজি হলো স্পেসড রেপিটেশন বা স্থানান্তরিত পুনরাবৃত্তি। ক্রামিং বা পরীক্ষার আগের রাতে একেবারে সব মুখস্থ করার পরিবর্তে তোমার পড়ালেখার সময়গুলোকে ছোট ছোট অংশে ভাগ করে সময়ের ব্যবধানে অনুশীলন করা উচিত। চলো জেনে নেওয়া যাক স্পেসড রেপিটেশন কীভাবে কাজ করে। রেপিটেশন সেশনগুলোর মধ্যে সময় ব্যবধান রাখলে মস্তিষ্ক কিছুটা ভুলে যায়, যা পরের বার মনে করার জন্য আবারও বেশি প্রচেষ্টা দাবি করে। এই অতিরিক্ত প্রচেষ্টা লং টার্ম মেমোরিতে তথ্য এনকোডিংকে শক্তিশালী করে। স্পেসড রেপিটেশনের সময়সূচি কেমন হওয়া উচিত? তুমি কোনো টপিক শেখার একদিন পরে তা পর্যালোচনা শুরু করো এবং একই বিষয়ের সেশনগুলোর মধ্যে 2 থেকে 3 দিনের ব্যবধান রাখো। ওভার লার্নিং। শুধু মনে করতে পারলেই হবে না, তুমি ক্রিটিক্যাল ইনফরমেশনকে বারবার অনুশীলন করো যতক্ষণ না সেটা দ্রুত এবং সহজে মনে করা যায়। এটাই হলো ওভার লার্নিং। 4 নম্বর লার্নিং স্ট্র্যাটেজি হলো ইন্টারলিভিং বা আন্তঃসজ্জা। একটি সিঙ্গেল স্টাডি সেশনের মধ্যে বিভিন্ন ধারণা, টপিক বা সমস্যার ধরন পরিবর্তন করাকে ইন্টারলিভিং বলে। এটি তোমাকে নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি দেয় এবং বিভিন্ন সমস্যার মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করে। 5 নম্বর লার্নিং স্ট্র্যাটেজি হলো চাঙ্কিং বা তথ্যের খণ্ড তৈরি করা। চাঙ্কিং হলো তথ্যকে এমন একটি সংকুচিত প্যাকেজ বা কম্প্যাক্ট প্যাকেজ হিসেবে শেখা যা তোমার মন ওয়ার্কিং মেমোরিতে সহজে অ্যাক্সেস করতে পারে। কঠিন ম্যাটেরিয়াল শেখার সময় সেটিকে ছোটো ছোটো চাঙ্কস বা খণ্ডে খণ্ডে ভেঙে ফেলো। তুমি যখন একটি ধারণা আয়ত্ত করো তখন সেটি একটি একক ফিতার মতো হয়ে যায়, যা তুমি প্রয়োজন মতো ওয়ার্কিং মেমোরিতে টেনে আনতে পারো। মাস্টারি অর্জন করলে তোমার মস্তিষ্কে লাইব্রেরি অফ চাঙ্কস তৈরি হয়, যা তোমাকে সৃজনশীল হতে সাহায্য করে। 6 নম্বর লার্নিং স্ট্র্যাটেজি হলো ফাইনম্যান টেকনিক। এটি একটি কঠিন ধারণাকে সরল সাধারণ ভাষায় ব্যাখ্যা করার কৌশল, যেন তুমি তোমার দাদি বা একটি 10 বছরের শিশুকে শেখাচ্ছ। এই কৌশল তোমাকে দ্রুত ওভারওয়েলম না করে তোমার বোঝার দুর্বল জায়গাগুলো বা শেকি এরিয়াগুলো চিহ্নিত করতে সাহায্য করবে। যদি তুমি সহজ করে বোঝাতে না পারো, তবে বুঝতে হবে তোমার জ্ঞান এখন অসম্পূর্ণ। এবার আলোচনা করা যাক সহায়ক কিছু অভ্যাস নিয়ে, যা তোমাকে পার্সোনাল ডেভেলপমেন্ট, প্রোডাক্টিভিটি এবং ইফেক্টিভ লার্নিং স্ট্র্যাটেজি শিখতে সাহায্য এবং আয়ত্ত করতে সাহায্য করবে। প্রথম সহায়ক অভ্যাস বা সাপোর্টিং হ্যাবিট হলো ঘুম বা স্লিপ। শেখা এবং স্মৃতির জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেগে থাকার সময় মস্তিষ্কে যে টক্সিন বা মেটাবলিটিস জমা হয়, ঘুমের সময় নিউরনগুলো সংকুচিত হয় এবং সেই টক্সিন ধুয়ে যায়। ঘুম নতুন সিনাপটিক কানেকশনস বা স্নায়ু সংযোগ তৈরি করতেও সাহায্য করে, যা শেখার জন্য খুবই প্রয়োজনীয়। 2 নম্বর সাপোর্টিং হ্যাবিট হলো ব্যায়াম বা এক্সারসাইজ। শারীরিক ব্যায়াম শেখার প্রক্রিয়ার জন্য অপরিহার্য। এটি তোমার হিপোক্যাম্পাসে নতুন নিউরন তৈরি হতে এবং বেঁচে থাকতে সাহায্য করে, যা নতুন তথ্য মনে রাখার জন্য প্রয়োজনীয়। এমনকি সাধারণ হাঁটা চলাও খুব কার্যকর হয়। 3 নম্বর সাপোর্টিং হ্যাবিট হলো মেটাফোর এবং অ্যানালজি। কঠিন বা অ্যাবস্ট্রাক্ট ধারণা বোঝানোর জন্য ভিজুয়াল মেটাফোর বা অ্যানালজি ব্যবহার করো। এছাড়াও নির্দিষ্ট কনক্রিট এক্সাম্পলস ব্যবহার করো, কারণ মানুষের স্মৃতিতে অ্যাবস্ট্রাক্ট তথ্যের চেয়ে কনক্রিট তথ্য ভালো থাকে। তুমি ভার্বাল ম্যাটেরিয়ালকে ভিজুয়ালের সাথে একত্রিত করলে তোমার মনে রাখা সহজ হবে।
4 নম্বর সাপোর্টিং হ্যাবিট হলো মানসিকতা বা মাইন্ডসেট। যদি তুমি স্লো থিঙ্কার হও বা তোমার মনোযোগ সহজেই চলে যায়, তবে হতাশ হও না। গবেষণা দেখায় যাদের ওয়ার্কিং মেমোরি দুর্বল বা যারা ধীরগতিতে চিন্তা করে তাদের সৃজনশীলতার সম্ভাবনা অনেক বেশি থাকে। ধীর চিন্তাবিদেরা দ্রুত চিন্তাবিদের মতো সিদ্ধান্তে ঝাঁপ দেন না, বরং বিস্তারিত দেখতে পান। 5 নম্বর সাপোর্টিং হ্যাবিট হলো ইলিউশনস অফ কম্পিটেন্স, এড়িয়ে চলা। তুমি যদি শুধু রিডিং বা হাইলাইটিংয়ের মতো কৌশল ব্যবহার করো, তবে তোমার মনে হতে পারে তুমি শিখছো, কিন্তু এটি ইলিউশনস অফ কম্পিটেন্স। পরীক্ষার সময়ও তুমি বুঝতে পারবে যে তুমি আসলে জানো না। আজ আমরা ইফেক্টিভ লার্নিংয়ের জন্য বৈজ্ঞানিক কৌশলগুলো শিখলাম, যেমন পোমোডোরো টেকনিক, মস্তিষ্কের ফোকাস এবং ডিফিউজ মুড, অ্যাক্টিভ রিকল, স্পেসড রিপিটেশন, চাঙ্কিং এবং ফাইনমেন্ট টেকনিক। বিস্তারিত জানতে এই কৌশলগুলো গুগল করো কিংবা ইউটিউবে কৌশল সংক্রান্ত একটি ভিডিও দেখে নাও। তুমি যদি এই কৌশলগুলো ব্যবহার করো, তবে তুমি তোমার পড়ালেখায় অনেক উন্নতি করবে। তোমরা শুধু একটা প্যাশন বা আগ্রহের পিছনে না ছুটে তোমাদের আগ্রহগুলোকে প্রসারিত করো। এটি তোমার জীবনকে আরও সমৃদ্ধ করবে। তোমাদের সবার জন্য শুভকামনা। স্মার্টলি পড়ো, জীবনে বড় হও। ধন্যবাদ সবাইকে।